আদিল মির্জাজ beloved লিখেছেন নাবিলা ইশক। পর্ব সংখ্যা ১। বসার ঘরে লোকজন জড়ো হয়ে আছে। রোজা বসেছিল কাজল বেগম আর জয়নাল সাহেবের মাঝখানে। সোফার বিপরীত দিকে বসেছিল জিহাদ। এ বেলায় দাঁড়িয়ে পড়েছে রাগে। বড় করে শ্বাস টেনে নিল রোজা। সবার সামনে শান্ত গলায় বলল, আমি কাজটা ছাড়ব না। জিহাদ হিসিয়ে উঠল, ছাড়বে না? রোজা মাথা নুইয়ে রেখেছিল, এবার সরাসরি তাকিয়ে বলল, পারবো না, তাহলে আমাকে ছেড়ে দাও। কাজল বেগম আঁতকে উঠলেন। রাগের মাথায় কী সব বলছিস বাবা? মাথা ঠিক আছে? দুজন একান্তে আলোচনা করে মিটিয়ে নে। জিহাদ রাগে চিৎকার করে ওঠে, ওর কাছে আমার কথার আমার কি কোনো দাম আছে মা? নেই তো। আমি তো বলেছি ও অন্য যে কোনো চাকরি করুক, আমার আপত্তি নেই। শুধু ওইখানে ও আর চাকরি করতে পারবে না, এটুকুই কি বেশি চেয়ে ফেলেছি? রোজা উঠে দাঁড়িয়েছে। নিপা বেগম দ্রুত এগিয়ে এলেন। মেয়ের হাত ছুঁয়ে কিছু একটা বলতে চাইলেন। রোজা সেই সময়টুকু দিল না। থমথমে মুখে প্রশ্ন করে, আমি ওখানে কেন চাকরি নিয়েছিলাম জিহাদ? ওমন এক বাঘের গুহায় আমি কাঁপতে কাঁপতে কেন যেতাম? জিহাদ মুহূর্তে নরম হয়ে এলো। আগেকার বিষণ্ণ দিনগুলোর কথা ভেবে রাগ নিভে গেল। রোজা হাত দুটো ধরতে চেয়ে বলল, প্রয়োজনে তখন আঙ্কেল ক্যান্সারের পেশেন্ট ছিল, অনেক অনেক টাকার প্রয়োজন ছিল। এখন তো আর তার প্রয়োজন নেই, তাই না? গাড়ি বাড়ি সবই তো হয়েছে, আঙ্কেলও দিব্যি সুস্থ। তাহলে ওখানে এখনও কাজ করতে হবে কেন? এবারে রিজাইন করে নাও। বিয়ের পর তুমি যেখানে ইচ্ছে চাকরি নিও। রোজা দুপা পিছিয়ে এসেছে। অনুভূতিহীন শূন্য গলায় বলল, হৃদি আমাকে ছাড়া থাকতে পারবে না। জিহাদের হৃদয় যেন কেউ খামচে ধরল। রাগ মাথায় চড়তে চাইল। নিজেকে স্বাভাবিক রাখাই দুষ্কর হয়ে এলো তার কাছে। কোনো মতে দাঁতে দাঁত পিষে প্রশ্ন করলো, তুমি কি ওর মা? রোজার দু ঠোঁট কাঁপল অপমানে। নিজের নাকের পাটা দুটো ফুলে উঠল তার। আজিজুল সাহেব চুপচাপ বসেছিলেন। এ যাত্রায় মিহিকলা বললেন, মা না হলেও মায়ের আদরই তো পেলেছে। বাচ্চাটার বয়স ছিল মাত্র ৩ বছর, এখন প্রায় ৭। এতগুলো বছর ধরে নিজ দুহাতে যত্ন করেছে। মায়া হয়ে গিয়েছে না? তুমি ওভাবে কথা বলে কেন কষ্ট দিচ্ছ আমার মেয়েটাকে? সুন্দরভাবে যদি কথাই বলতে না পারো, তবে আর তোমাকে কোন সাহসে আমি মেয়ে দেব? জিহাদ ফিরে তাকালো আজিজুল সাহেবের দিকে। রাগ সংবরণ করার চেষ্টা করলো, আঙ্কেল আপনার আমার দিকটাও তো দেখা প্রয়োজন। আমি পছন্দ করছি না বিষয়টাকে। এক সময় টাকার প্রয়োজন ছিল, তাই আমি কিছু বলিনি আমার পছন্দ না হলেও। কিন্তু এখন কেন? এখন তো দায়বদ্ধতা নেই। আজ বাদে কাল তো ছাড়তেই হবে। দিন শেষে আপনি যেভাবেই দেখুন না কেন, ও বাড়ির একজন কাজের লোক। ওর দায়িত্ব যা ছিল তাই করেছে। ও না গেলে ওই বাচ্চার জীবনে বিন্দুমাত্র ডিফারেন্স আসবে না। রাজ্যের অনৈতিক বেআইনি কাজকর্ম করে টাকার পাহাড় বানিয়েছে ওই লোক। মেয়ের জন্য 4-5 কেন 10-15 ন্যানি রেখার মতো অ্যাবিলিটি আছে। জিহাদের কণ্ঠ দৃঢ় হলো। মানুষ না হয় ভয়ে স্বীকার করে না, কিন্তু কে না জানে ওই লোক দেশের সবচেয়ে বড় সন্ত্রাস। কোন অপকর্ম করা বাদ রেখেছে? এখনও সময় আছে, ওকে বলুন সরে আসতে। আজিজুল সাহেবও এবার নিশ্চুপ হয়ে এলেন। তারও যে ভয় হয়। তাকালেন মেয়ের জেদি মুখটার দিকে। রোজা তখনও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। জিহাদ নিজেকে শান্ত করার চেষ্টা করে 2 পা এগিয়ে নিয়ে বলতে নেয়, রোজা লিসেন টু। রোজা আর এক মুহূর্ত দাঁড়ালো না। জিহাদকে পাশ কাটিয়ে ভেতরে চলে এলো। সোজা নিজের ঘরে এসে দরজা লক করে রাখলো। তার দম বন্ধ হয়ে আসছে। জিহাদের কথাগুলো তাকে বাজেভাবে কষ্ট দিয়েছে। কষ্টের চেয়েও বেশি তার ভয় হচ্ছে। রীতিকে যে সে খুব ভালোবাসে, একদিন দেখতে না পারলে কি ভীষণ যন্ত্রণা হয়, সেখানে কিভাবে কাজ ছাড়ার কথা ভাববে সে। বিছানার সাইড টেবিলের ওপাশে ল্যাম্প শেডের পাশেই 2টো ছবির ফ্রেম রাখা। একটাতে মা বাবা রোজা আর ছোট ভাই রাজু, আরেকটাতে রোজা আর ছোট রিদি। সুবিশাল উজ্জ্বল রুমের গোল বিছানায় বসে আছে রোজা।
রীতি ঠিক রোজার কোলে বসেছে। ওর বয়সটা তখন সবে ৫। পুতুলের মতো দেখতে মেয়েটার, আর হাতে আরেকটা গোলাপি রঙের পুতুল। কাঁধ পর্যন্ত সমান কোকড়া চুলে দুটো ঝুঁটি করে রাখা, মিষ্টি করে হাসছে রোজার দিকে চেয়ে। ছবিটা দেখে রোজার দম বন্ধ হয়ে আসতে চাইলো। সে কল্পনাই করতে পারে না কাজটা ছাড়ার কথা। কাজ ছেড়ে দিলে তো আর কখনো রীতিকে দেখতে পারবে না, সম্ভবই না। তাহলে কিভাবে সে পারবে? কেন বুঝতে পারছে না জিহাদ? রোজা, মা আমার, দরজা খোল। আজিজুল সাহেবের ডাকে দরজা খুলে দিল রোজা। ফের এসে বসলো বিছানার উপর। রুমে ঢুকতেই আজিজুল সাহেবের চোখ চলে গেল সাইড টেবিলটার দিকে। মুহূর্তে দীর্ঘশ্বাস ফেললেন। এসে বসলেন মেয়ের পাশে, মাথায় হাত রাখলেন। দীর্ঘ সময় নীরব থেকে অবশেষে বললেন, জিহাদ কিন্তু একেবারে ভুল বলছে না রে মা। আর কত? রোজার চোখ দুটো জলে ভরে উঠল। ছলছল চোখে তাকিয়ে বলল, কাজটা ছাড়তে পারবো না বাবা। রীতি এখনও ছোট, আমাকে ভীষণ ভালোবাসে। আমি ছাড়া আর কারো কাছে যেতে চায় না। আরও অনেকেই তো আছে ওকে টেক কেয়ার করার জন্য। কাউকে পছন্দ করে না। ওর সব আমি নিজ হাতেই সামলাই। কিভাবে চলে আসবো বাবা? আর যদি কাজটা ছেড়ে চলে আসি, কখনোই ওকে আর দেখতে পারবো না। ওই বাড়িতে ঢোকার বা রীতির আশেপাশে যাওয়ার সুযোগ আর পাওয়া সম্ভব না। আজিজুল সাহেব নীরব হয়ে গেলেন। ২৪ ঘন্টা বডিগার্ড দিয়ে হেফাজতে রাখা অমন বড়লোক বাড়ির কাজ ছেড়ে দিলে কিভাবে দেখা সম্ভব? তিনি অসহায় হয়ে পড়লেন। কি বলবেন তা বুঝতে পেলেন না। বাচ্চাটাকে তখন তারা কখনো সামনাসামনি দেখেনি। রোজার মুখে শোনে আর ফোনে দেখেই কেমন মায়া বসে আছে। সেখানে রোজা কতগুলো বছর ধরে মেয়েটাকে দুহাতে যত্ন করে লালন পালন করছে। একটু হলেও মেয়ের অনুভূতি তিনি বুঝতে পারছেন। জিহাদকে আমি বোঝাবো, তবে তুমি তর্ক করে ওর সাথে ঝগড়া করো না মা। বয়স তো কম হলো না, বিয়ে শাদী তো করতেই হবে, তাই না? রোজা মাথা দোলালো, চিন্তিত হলো। দেখতে দেখতে কেমন ২৯-এ পা দিয়ে ফেললো। আর একটা বছর মাত্র, এরপর ৩০। এ সময়ে দরজার কাছ থেকে রাজু চাপা গলায় আওড়ালো, জানো না ২০তেই বুড়ি, সেখানে তোমার ৩০ হবে আপু। ভাবো তুমি কোন পর্যায়ে বুড়ি হয়ে আছো। আস্তাগফিরুল্লাহ। রোজার মেজাজটা খারাপ হলো। মুহূর্তে উঠে দাঁড়ালো ছেলেটার পিঠে ৪টা থাপ্পড় বসানোর জন্য। রাজু ওখানে মার খাওয়ার জন্য মোটেও দাঁড়িয়ে নেই। পাশের রুমে ঢুকে দরজা লক করে দিয়েছে। বাড়িধারার এই নিরিবিলি এলাকা জুড়ে গড়ে ওঠা অট্টালিকার মতো বিলাসবহুল বাড়িটা ভদ্রসমাজের শিল্পপতি আদিল মির্জা নামে পরিচিত হলেও আন্ডারওয়ার্ল্ডে টাইগার্স ডন নামে পরিচিত। বডিগার্ড, সিসিটিভি ক্যামেরা দিয়ে কড়া সুরক্ষা রাখা এ বাড়িতে প্রবেশের পথে বহু বাধা। রোজাদের গাড়িটা ৪ বার থেমেছে। ৪ ধাপে চেকিং করা হয়েছে। রোজা এতে অভ্যস্ত। খুব ভালো ঘুম হয়নি, তাই সে সারা রাস্তা ঘুমিয়ে এসেছে। প্রত্যেক দিন তাকে নিতে আর বাসায় পৌঁছে দিতে এই গাড়িটাই আসে। প্রত্যেক দিনের মতো ড্রাইভার চাচার পাশের সিটে ধ্রুব বসে আছে, রীতির পার্সোনাল বডিগার্ড। যেমন শরীর তেমন উচ্চতা। লোকটার মাথাটা মনে হচ্ছে গাড়ির সিলিং ছুবে আর একটু হলেই। এত লম্বা মানুষ হয়? রোজার ঘুম ছুটেছে। সে গালে হাত ঠেকিয়ে বাইরে তাকালো। সরু রাস্তার দুপাশে ঘন করে গাছপালা উড়েছে। গাছগুলো ভিন্ন প্রজাতির, কেমন ট্রিম করে একরকম শেপে রাখা। প্রতিদিন দেখেও তার দেখবার স্বাদ মেটে না। সব কিছু একদম কল্পনার মতো সুন্দর। রোজা যখন গাড়ি থেকে নেমে বিশাল বাড়ির দুয়ার পেরোলো, তখন লিভিং রুমের দেয়াল ঘড়িটা আওয়াজ করলো। ঘড়ির কাঁটা ৬টায় ঘুরেছে বলে। মরিয়ম বেগম সহ বাকিরা মুছামুছির কাজ শুরু করে দিয়েছেন। বেশ সাবধানে কালো কাচের সিঁড়ি মুছছিলেন মরিয়ম বেগম। রোজা কাছাকাছি এসে আস্তে করে বলল, গুড মর্নিং আন্টি। মরিয়ম বেগম জবাব আরও ধীর শোনালো। রোজা সোজা উপরে চলে এলো। আশেপাশে কোথাও সে তাকালো না। এই বাড়িতে কয়েক বছর ধরে চাকরি করতে পেরেছি এমনি এমনি না। অনেক সীমাবদ্ধতা আছে, যা খুব সুন্দরভাবে মান্য করে এসেছে রোজা। তাই তো আজ পর্যন্ত সে পুরো বাড়িটা দেখেনি। প্রয়োজনের তাগিদে যতটুকু প্রয়োজন পড়েছে অতটুকুই। সে কোনো কিছুতে আগ্রহ দেখায়নি, কিছু জানার চেষ্টাও করেনি রীতি ব্যতীত। রীতির রুমটা একেবারে শেষ মাথায়। ওর রুমে সিসিটিভি ক্যামেরা আছে। রোজা যতটুকু জানে, পুরো বাড়িতেই সিসিটিভি ক্যামেরা লাগানো। সেসব মনিটরিং করা হয়। তারও আলাদা রুম আছে, ওটাকে মনে হয় কন্ট্রোল রুম বলে। রীতির পুরো নাম আমিরা মির্জা রীতি। আদর করে ছোট করে রোজা
ও ডাকে। শুধু হৃদ নয়, মাঝে মধ্যে প্রিন্সেসও ডাকে। মেয়েটা ডিজনিল্যান্ডের উপর অবসেসড। পুরো রুম জুড়ে ডিজনিল্যান্ডের আধিপত্য। গত বছর ফ্রান্সের ডিজনিল্যান্ড মার্নে লা ভ্যালি থেকেও ঘুরে এসেছে। এবছরও যাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে ইতোমধ্যে। কাঁধ ব্যাগটা পাশে রেখে রোজা বিছানার কাছে গেল, বসলো ঘুমন্ত হৃদির পাশে। কি মিষ্টি একটা মুখ, কি সুন্দর দেখতে। রোজা হাত বাড়িয়ে ছুঁয়ে দিল মাথাটা। রাতে বিনুনি করে দিয়ে গিয়েছিল। মাথাটা নুয়ে ছোট করে ডাকলো, মাই প্রিন্সেস, ইউ হ্যাভ টু ওয়েক আপ। হৃদি ভীষণ লাইট স্লিপার। এক ডাকেই বড় বড় চোখ মেলে তাকালো। দুহাত বাড়িয়ে দিল মুহূর্তে। রোজা ওকে কোলে তুলে নিল। তার কোলে বসতেই মেয়েটা রোজার বুকের মিশে গেল কেমন। দুহাতে গলা জড়িয়ে আবারও চোখ বুজে নিল। রোজা ওকে কোলে নিয়েই এগোলো ওয়াশরুমের দিকে। ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করাতে হবে, এরপর রেডি করে বেরোতে হবে স্কুলের উদ্দেশ্যে। মরিয়ম বেগম ব্রেকফাস্টের ট্রলি ঠেলে যখন ঢুকলেন, ততক্ষণে হৃদিকে ফ্রেশ করিয়ে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছে রোজা। ওর স্কুলের ড্রেস কোড হচ্ছে সাদা রঙের শর্ট স্কার্টের সাথে কালো রঙের শার্ট, সাদা রঙের টাই, সাদা মোজার সাথে কালো জুতো। কোকড়া চুলগুলো সুন্দর করে হেয়ারস্টাইল করে দিয়েছে। হৃদির স্কুল ব্যাগটা গতকাল রাতেই গুছিয়ে রেখেছিল রোজা। হৃদি এই মুহূর্তে বেঁকে বসলো, আই ডোন্ট ওয়ানা ইট। রোজা শান্ত, এক হাতে স্যুপের বাটিটা নিয়ে অন্য হাতে হৃদিকে জড়িয়ে নিয়ে প্রশ্ন করে, কেন না, কি হয়েছে, খারাপ লাগছে? স্নো হোয়াইট, ওন্ট ইউ গো উইথ মি টু সি ডিজনিল্যান্ড? রোজা অসহায়। গত বছর মেয়েটা এমন করেছে, মাসখানেক ধরে এমন করছে। রোজা যায়নি, এবছরও শুরু করেছে। পরে ভাববো, আপাতত খেতে হবে, তুমি খেলে আমি ভেবে দেখব। হৃদি দ্রুত সরল গলায় বলল, তাহলে আমি খাবো, মাই গুড গার্ল। রোজা সবসময় আপন মনে ভেবে এসেছে, এত বডিগার্ডের কি প্রয়োজন? এই যে সাধারণ একটা ব্যাপার, হৃদিকে স্কুলে নিয়ে যাবে মাত্র, ওখানেও এত সিকিউরিটির কী বা প্রয়োজন? তিনটে বডিগার্ডের কি দরকার আছে? কি দরকার এত ঝামেলার, এত লোকজনের? তার 4 বছরের প্রশ্নের জবাব যেন আজকে মিলল খুব ভয়ানকভাবে। এই সিকিউরিটিও যে বেশ কম, তা হাড়ে হাড়ে টের পেল রোজা। জ্যাম মুক্ত মেইন রোড ছিল, গাড়ি টাড়ি রাস্তায় তেমন ছিল না। হঠাৎ করে 9-10টা ভিন্ন মডেলের গাড়ি একত্রে তাদের গাড়ি দুটোকে ঘেরাও করে ফেলল। দুরন্ত ফাস্ট। রোজা চোখের পলক ফেলতেই তাদের গাড়িটা ঝাঁকিয়ে উঠল। গাড়ির ঘর্ষণের তীব্র ভয়ঙ্কর শব্দে কাঁপিয়ে তুলল তার শরীর। মস্তিষ্ক কাজ করার আগেই রোজা শরীর কাজ করল। সে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল পাশের তুলোর মতো নরম শরীরের হৃদিকে। মেয়েটা আতঙ্কে এইটুকুন হয়ে গেছে, থরথর করে কাঁপছে। এ যাত্রায় শব্দ করে কেঁদেই ফেলল। রোজা ওকে বুকে মিশিয়ে শান্ত করতে চাইল। তাদের গাড়িতে প্রতিদিনের মতো ধ্রুব ড্রাইভার পাশেই বসা ছিল। এ যাত্রায় বিদ্যুৎ বেগে ড্রাইভারকে সরিয়ে নিজে বসলো ড্রাইভ করতে। চলন্ত গাড়ি নিজ আয়ত্তে নিয়ে টানা সামনে এগোচ্ছে। হাইওয়ে স্পিড। কানের ব্লুটুথ দিয়ে সে যোগাযোগ করার চেষ্টা করেও যাচ্ছে। গাড়ির ঘর্ষণের শব্দ ভাঙচুরের মতন শোনাচ্ছে। তাদের এই গাড়িতে চতুর্দিক দিয়ে আক্রমণ করা হচ্ছে। এক পর্যায়ে রোজার পাশের জানালার কাচে আঘাত করা হলো। কাচটা বোধহয় সামান্য ফাটল। টানা অনেকবার আঘাতের পর জানালার কাচ ফেটে সিটে পড়ল। রোজা আর গাঢ়ভাবে বুকে টেনে ধরল হৃদিকে। দ্রুত বুকের ভেতর নিয়ে সিট ছেড়ে নিচে হামাগুড়ি দিয়ে বসলো। বাচ্চাটার মাথা চেপে নিজের বুকে লুকিয়ে 2 কান চেপে ধরে রাখলো। ধ্রুব এক পলক পিছনে দেখে এবার দিকবিদিক শূন্য হয়ে একটা বাঁক নিতে চাইল আক্রমণ থেকে বাঁচতে। ড্রাইভার চাচা ইতোমধ্যে কল করেছে আদিল মির্জাকে। আক্রমণের কথা এতক্ষণ না জানলে বড্ড দেরি হয়ে যাবে যে। সামনে দিয়েও একটা গাড়ি পালাক্রমে আক্রমণ করে যাচ্ছে। ধ্রুব এরপরও হাই স্পিডে গাড়ি টানছে। চোখ মুখ শক্ত, তবে শান্ত। অনড়ভাবে চারদিকে নজর রেখেছিল। এ যাত্রায় খুব সাবধানে এক হাতে হুইল কন্ট্রোলে রেখে জানালার কাচ অল্প নামিয়ে অন্য হাতে পিস্তলটা বের করে মুহূর্তে গুলি করে। দুটো সামনে গাড়ি, দুটো টায়ারই
ব্রেক ফেল করে হয়, সামনের গাড়ি দুইটা ব্রেক ফেল হয়। ও পাশটা কাটিয়ে ধ্রুব হাই স্পিডে এগোয়। রোজা দেখছিল ড্রাইভার চাচা আর ধ্রুব মিলেমিশে করা এক একটি কাণ্ড। কেমন চতুরতার সাথে এতগুলো গাড়ির সঙ্গে কিভাবে একা লড়ছিল। হঠাৎ করে দুটো গাড়ি ধেয়ে আসে আক্রমণ চালাতে, তাদের গাড়িটা প্রায় উল্টে যেতে নেয়। ধ্রুব দ্রুততার সাথে পালানোর পথ খুঁজছে তখনও, কিন্তু কোনোভাবেই গাড়িগুলো পিছু ছাড়ছে না, যেন তৈরি হয়ে এসেছে। রোজা তাকালো তার বুকে মিশে থাকা ফুটফুটে মুখটার দিকে। এতটুকু হয়ে গেছে মেয়েটার মুখ, এতটুকু মেয়েকে কোন পাষাণ মারতে চায়? এরা কি মানুষ? গাড়ির টায়ারে টানা 2-3টে গুলি লাগতেই গাড়িটা ঝাঁকিয়ে সামনে বড় গাছটায় বাড়ি খেয়ে থমকে যায়। ধোঁয়ায় ভরে যায় ভেতরটা। ধ্রুবের মাথা গলিয়ে রক্ত বেরোচ্ছে। সে দ্রুত বলে, রোজা ভয় পাবেন না, গাড়িতেই থাকুন, নামবেন না, বস চলে আসবে, প্রিন্সেসকে আগলে রাখুন। ধ্রুব দুর্বল পায়ে পিস্তল সহ বেরোলো, সম্ভবত জ্ঞান হারাবে। রোজা ডাকতে চাইল কিন্তু পারল না, ভয়ে তার আত্মাসহ শরীর কাঁপছে। জানালার ভাঙা কাঁচ পুনরায় ভেঙে দরজা খোলার জন্য কেউ কসরত করে চলেছে। সামনে কিছু গুলির আওয়াজ শোনা গেল। খুলে গেল রোজার পাশের জানালা দরজা। রোজা আর দেরি করে না, হৃদির দিকে জানালার দরজা খুলে বেরিয়ে পড়ে। 7-8 জন লোক ঘিরে ধরেছে সামনে। ধ্রুব সামনেই পড়ে আছে, চোখ মুখে রক্ত, সম্ভবত পায়ে গুলি লেগেছে। ভরভর করে রক্ত বেরোচ্ছে। ড্রাইভার চাচাকে মারা হয়েছে। ভদ্রলোক ওঠার চেষ্টা করছে। রোজা হৃদিকে নিজের পেছনে লুকোয়। একজন চেঁচায়, প্রাণে বাঁচতে চাইলে সরে দাঁড়া, বাচ্চাটাকে দে। রোজার ভেতরটা ভয়ে কাঁপছিল, তবে নিজের জন্য নয়, হৃদির জন্য। সে আর চোখে তাকালো পাশে। ধ্রুবের পিস্তলটা পড়ে আছে, মুহূর্তেই তুলে নিল হাতে। এক হাতে হৃদিকে নিজের পেছনে জড়িয়ে রেখে অন্য হাতে পিস্তল সামনে ধরে তাক করলো। মনে প্রাণে শপথ করলো, কেউ এগিয়ে এসে হৃদিকে নিতে চাইলে রোজা গুলি করে দেবে। এতগুলো মানুষের সামনে সে কাঁপে না, ভয়ে সিটিয়ে যায় না। চোখে চোখ রেখে ট্রিগার প্রেস করে। এভাবেই ধীরে ধীরে পেছনে যেতে থাকে হৃদিকে নিয়ে। বারবার করে বলে, কাছে আসার চেষ্টাও নয়, অর আই উইল শুট। তখন বাচ্চা চাওয়া ওই কালো লোকটাই হঠাৎ করে ছুটে আসে রোজার দিকে। রোজা সচেতন হয়, ঢোক গিলে চোখ বুজে ট্রিগার প্রেস করে ফেলল। এক গুলি যেন সাহস এনে দিল। পরপর পায়ের কাছে টানা কিছু গুলি করলো। একটা লেগে যায় লোকটার পায়ে। কোকিয়ে ওঠে লোকটা, পা ভেঙে বসে পড়ে। রোজা সামনে পেছায়। ও সময়ে সে দেখলো একসাথে অনেকগুলো কালো গাড়ি হাই স্পিডে ধেয়ে আসছে। কারা ওরা? ওদের আরও লোক না তো? গাড়িগুলো এসে থামলো, উপস্থিত সবগুলো লোক জড়সড় হয়ে যায়। রোজার এদিকে নজর নেই। সে নির্ভীক হয়ে উচ্চস্বরে বলল, ডোন্ট মুভ অর আই উইল কিল ইউ অল। আদিল তখন গাড়ি থেকে জ্বরের বেগে কেবলই নেমে দাঁড়িয়েছে। তার লোকেরা ইতোমধ্যে সবগুলো আক্রমণকারীকে আন্ডার কন্ট্রোল করতে নেমে পড়েছে। অথচ আদিল স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে অদূরের নারীর দিকে, যে দৃঢ়ভাবে অনড়রূপে দাঁড়িয়ে আছে তার মেয়েকে আগলে নিয়ে, যার হাতে পিস্তল তাক করা, যার চোখে কণ্ঠে আগুন আর রূপেও। রক্তাক্ত ধ্রুবকে একজন বডিগার্ড কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। ড্রাইভার চাচা কোনোরকমে ভাঙা পা নিয়ে উঠতে উঠতে বললেন, মিস রোজা, দে আর উইথ আস, কাম ডাউন মাই চাইল্ড। রোজা কোনোভাবেই শান্ত হতে পারছিল না। তাক করে রাখা পিস্তলটা নামাতেও তার সময়ের প্রয়োজন পড়ল। তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছিল। তার ডান পাটা ছোট দু হাতে পেছন দিয়ে জড়িয়ে চোখ দুটো শক্ত করে বুঝেছিল হৃদি। থরথর করে কাঁপছিল, ফোপাচ্ছিল নীরবে। হঠাৎ মিষ্টি অমন নিস্তব্ধতা উপলব্ধি করে তাকালো। অদূরে দাঁড়ানো স্তম্ভিত শরীরের মানুষটাকে দেখতে পেয়ে শব্দ করে কেঁদে উঠল, ড্যাডি, ড্যাড। আদিল মির্জা, হৃদির বাবা। রোজার হাত কাঁপে সামান্য। হাত থেকে ফসকে পড়ে যায় পিস্তলটা। ভয়ে আত্মাটা যেন এইটুকুন হয়েছিল, তেমনি শ্বাস গলায় আটকে ছিল। এবারে বড় করে শ্বাস ফেলল। তারা এখন বিপদমুক্ত। এতটুকু ভাবনায় যথেষ্ট ছিল শান্ত করার জন্য নিজেকে শান্ত করল সে। পরপর নজরে এলো ওই কালো পোশাক পরিহিত লোকটার পা, যাকে সে গুলি করেছিল। রোজা হতবাক হয়ে নিজের হাতের পিস্তলটা দেখে, ভালোভাবে দেখে নিজের হাত।
পর মুহূর্তেই এক ঝটকায় পিস্তলটা ফেলে দেয়। সে বাকরুদ্ধ। জীবন্ত এক মানুষকে গুলি করেছে, রোজা গুলি করেছে। মেয়ের কান্না মিশ্রিত কণ্ঠের ডাক শুনে আদিল মির্জার ঘোর কাটে। ঘোর? হ্যাঁ, ঘোরই ছিল। দ্রুত কয়েক কদম এগিয়ে গেল, দু পায়ের পাতায় ভর দিয়ে বসে দু হাতে মেলে দিতেই মেয়ে তার ছুটে এলো কোলে। ছোট দু হাতে জড়িয়ে ধরল আদিলের গলা, ঘাড়ে মুখ গুজে ফুপিয়ে গেল। রীতিমতো বাচ্চা মেয়েটার শরীর কাঁপছে তখনও। ড্যাডি! মেয়ের মাথায় সামান্য ঠোঁট ছোঁয়ালো আদিল। আদিল আওড়ালো, এই তো আমি সোনা, শান্ত হও। ড্যাড ইজ হিয়ার ফর ইউ। দেখি, তাকাও। রীতির বাবার ঘাট থেকে মাথা তুলে তাকালো, চোখ মুখ লাল, কেঁদে কেটে চোখের পানি নাকের পানি সব এক করে রেখেছে। পেছনে দাঁড়িয়েছিল শান্ত, আদিলের ডান হাত। সে বেশ সাবলীলভাবে একটা পরিষ্কার রুমাল বের করে এগিয়ে ধরল। আদিল রুমালটা নিয়ে মেয়ের নাক মুখ যত্নের সাথে মুছিয়ে দিতে নিয়ে প্রশ্ন করলো, এখনো ভয় লাগছে? হৃদি মাথা নাড়িয়ে বোঝালো, ভয় লাগছে না। আরও জোরালোভাবে আদিলের কড়া জড়িয়ে ধরতেই আদিল উঠে দাঁড়ালো মেয়েকে কোলে নিয়ে। হৃদি ফিসফিস করে বলল, কিন্তু কিন্তু আমার স্নো হোয়াইট ভীষণ ভয় পেয়েছে ড্যাড। শি ওয়াজ সো স্কেয়ার্ড। আদিল ভ্রু তুলে তাকালো সামনে। রোজা ড্রাইভার চাচাকে সাহায্য করছিল গাড়িতে উঠে বসতে। বয়স বেশি তার, এরপরও আবার বৃদ্ধার কোমরে বেশ কয়েকটা বাড়ি মারা হয়েছে। স্বাভাবিক যে সে নিজেই উঠতে পারছে না। রোজা তাকে উঠিয়ে আবারও পাথরের মতো দাঁড়িয়ে থাকলো গাড়ির সামনে, আর চোখে দেখলো কেমন সবগুলো আক্রমণকারীকে টু শব্দ করা ব্যতীত ধরে বেঁধে গাড়িতে তোলা হচ্ছে। কিছুক্ষণের মাথায় রাস্তাঘাট পরিষ্কার, অথচ একটু আগেও পুরো রাস্তা ব্লক ছিল। সাধারণ মানুষের জন্য এই দৃশ্যটি আতঙ্কজনক। শান্ত আদিলের নজর আর চোখে দেখে মাথাটা এগিয়ে নিয়ে আস্তে করে বলল, বস, দ্যাট ইজ মিস রোজা, প্রিন্সেসের 11th ন্যানি। আদিল আপাতমস্তক দেখল কিছুক্ষণ। তখনকার তেজস্বিনী রূপটা নেই। মাথাটা নুইয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আদিল সবসময় কাজের লোকেদের প্রতি উদাসীন, সেভাবে খেয়ালই করে না সেধে এলেও। আদিল অনুমান করল এই মেয়ে বুঝি তার সামনে কখনো আসেনি বা পড়েনি। 4 বছর ধরে এত কোইন্সিডেন্ট কিভাবে সম্ভব? এত চমৎকারভাবে ইনভিজিবল থাকাটাও একটা মারাত্মক গুণ বলতেই হয়। শেষ একবার যে আদিল মেয়েটাকে নিয়ে হাঁটা ধরল গাড়ির দিকে। এলেন আদিল মির্জার বাম হাত। গাড়ির দরজা মেলে ধরে আছে। গাড়িতে উঠে বসতে বসতে আদিল শান্তকে ইশারা করে গেল। আদিলের কালো গাড়ির সাথে একই রকম দেখতে আরও দুটো গাড়ি সারিবদ্ধভাবে চলে যাচ্ছে। শান্ত আর চোখে রোজাকে দেখলো, সবসময় মাথাটা নুইয়ে রেখে চলেছে। অযথা কিংবা প্রয়োজনে কোনোভাবেই সামনে পড়েনি, তাই হয়তোবা তেমন খেয়াল করা হয়নি এতকাল। বেশ সুন্দরী, আগুন সুন্দরী বলা যেতে পারে। তারপর আবার বেশ ফিটনেস মেনটেন করে রেখেছে। ফর্সা মুখে টানা টানা চোখ, ফুল লিপস, চোখা নাক, স্কিন কেমন চকচক করছে। চুলের রংটাও ব্রাউন, সম্ভবত কালার করা। চুলের রংটা কমপ্লিমেন্ট করছে লুকটাকে। শান্ত চোখে ভাসলো তার বসের স্তম্ভিত মুখটা। ধারালো দৃষ্টি। কিছু একটা ভেবে এসে ভদ্রভাবে গাড়ির দরজা মেলে ধরল। মিস, উঠে বসুন। রোজা চেয়েছিল চকচকে দাম্ভিক গাড়িগুলোর দিকে। নিমিষে চোখের সীমানার বাইরে চলে গিয়েছে। রীতির জন্য তার চিন্তা হচ্ছে। মেয়েটা ভীষণ ভয় পেয়েছিল, কোথাও ব্যথা পেল কি না। ভাবতে ভাবতে উঠে বসলো। ড্রাইভার সিটে ভিন্ন একজন মানুষ বসে। রোজার যদি ভুল না হয় এটাও একজন বডিগার্ড। তার পাশেই শান্ত, কালো একটা স্যুট গায়ে, কানে ব্লুটুথ, কাকে যেন ইনস্ট্রাকশন দিচ্ছে। ড্রাইভ করছিল রাদিন। জিজ্ঞাসা করলো, বস কি বললেন? টু ফাক দেম অল। রোজা সামান্য কাশলো। শান্ত মুহূর্তে ঘুরে তাকিয়ে মিষ্টি করে হাসলো। গম্ভীর্যের মুখোশও যে কেউ এত দ্রুত পাল্টাতে পারে তার জানা ছিল না। শান্ত হেসে হেসে প্রশ্ন করলো, মিস রোজা রাইট? মিস তো, নাকি মিসেস? রোজা অপ্রস্তুত হয়েও বলল, মিস রোজা। সাচ আ নাইস নেম, সো প্রিটি। ফুল নেম উড বি? রোজা হৃদয়ের মাঝে ভাঁজ পড়ল, বিড়বিড় করল, হোয়াটস রং উইথ দিস গাই? জানলার বাইরে দৃষ্টি রেখে নির্বিকার কণ্ঠে জবাব দিল আয়াত তালুকদার রোজা।
রাদিন ভ্রু তুলল শান্তর দিকে আর চোখে চেয়ে। সেদিকে ধ্যান নেই শান্তর। উৎসাহের সঙ্গে একের পর এক প্রশ্ন করে গেল। আপনার বয়স, আপনার বাবা কি করেন মিস রোজা? আর ডেটিং সামওয়ান রাইট নাও? হোয়াট কাইন্ড অফ কার ডু ইউ ইউজ? আর ইউ? দুহাতে বুকে ভাঁজ করে বেশ সাবলীলভাবে ঘাড় গড়িয়ে তাকালো রোজা। শান্তর শ্যামলা মুখটা ভালো করে দেখে এ যাত্রায় মিষ্টি করে হাসলো। প্রশ্ন করলো, ওই লোকগুলো কারা ছিল? মাস্টারমাইন্ড কে? তারা কেন মারতে যাচ্ছিল হৃদিকে? শান্তর মুখ থেকে হাসি সরে গেল। মুখ বন্ধ করে ঘুরে বসলো আগের মতো। রোজা বিরক্তিতে উচ্চারণ করলো, বিড়বিড় করলো, শেমলেস। নিজের মতন ফের তাকালো বাইরের জানালার। শান্তর কিচিরমিচির ব্যতীত এবার একটু আরামবোধ হচ্ছে। মাথাটা ফেটে যাচ্ছিল তার। এখনও সবকিছু কেমন কল্পনা মনে হচ্ছে। রোজা সে একজন সাধারণ মেয়ে, যার দুনিয়ায় সাধারণ, অথচ আজ যা করেছে তা তো সাধারণ কিছু না। চোখে পড়ল তার হাতের চকচকে লাল নীলপালিশের উপর। রোজার মনে আছে যখন সে হৃদির ন্যানি হিসেবে প্রবেশ করেছিল মির্জাবাড়ির এমন গম্ভীর পরিবেশে। সব সময়ের চাঞ্চল্য, নিজেকে সুন্দর করে রাখতে চাওয়া, সে একদম গুটিয়ে থাকতো, নিজেকে লুকিয়ে রাখতো, সাজগোজ করা বাদ করে দিল। যদি খারাপ কারো নজরে পড়ে যায়, যদি কেউ তাকে বিরক্ত করে, তখন কি করবে? বাবার ব্যবসায় তখন লাল বাতি জ্বলছে। টাকার সমস্যা, বাবার অসুস্থতা, ভাইয়ের পড়াশোনা, সব মিলিয়ে সে তখন অসহায়ের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বড় সন্তান হিসেবে সব দায়িত্ব এসে পড়ল রোজার কাঁধে। তার এত ভালো একাডেমির রেজাল্ট তখন বাচ্চাদের অপছন্দীয় খেলনায় রূপান্তরিত হলো। কোনো কাজেই এলো না। যদিও বা এলো, সে সব কাজের বেতন সীমিত। এতে রোজার পোষত না। তখনই আল্লাহর অশেষ রহমতে সে একটা কাজের সূত্র পায়। চড়া বেতন। তখনই ৫৫,০০০ ছিল তার মাসিক বেতন। আর এখন তো তা প্রায় লাখের ঘরে। রিস্ক বলেই তো এত টাকা। সন্ত্রাসের বাড়িতে এসে কাজ করতে হয় বলেই তো একটা সাধারণ কাজে এত পারিশ্রমিক পেয়েছে সে। নিজের পরিবারকে দাঁড় করাতে পেরেছে, নিজে লিড করতে পারছে স্বপ্নের জীবন। রোজা দীর্ঘশ্বাস ফেলল, তাকালো সামনে। রাদিন তখন ফিরে ফিরে তাকাচ্ছে। রোজা ভ্রু কুঁচকে তাকাতেই সে আগ্রহী দৃষ্টি ফিরিয়ে নিল। আওড়ালো ডেঞ্জারাস। বাড়ির সামনে গাড়ি থেমেছে। এলেন দ্রুত বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে দাঁড়ালো। ঘুমন্ত মেয়েকে কোলে নিয়েই নেমে এলো আদিল মির্জা। সূর্যের আলো সোজা এসে পড়ল কালো কুচকুচে মেসি আন্ডারকাট চুলে। রোদ পড়ায় কেমন লাল দেখায় চুলগুলো। এলেন স্পষ্ট অনুভব করতে পারল বসের চৌড়া মেজাজ। কাছে কোলে মেয়ে দেখে এখনো ফেটে পড়েনি। না হলে আদিল মির্জার দুয়ারের কাছে গিয়ে থামল। শক্ত চোয়াল সামান্য ডান পাশ করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, খোঁজ লাগা, আই ওয়ান্ট দিস মাদার। এলেন মাথা দোলালো। আদিল ভেতরে চলে গেল। বড় বড় করে শ্বাস ফেলল। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। রীতিমতো ঝড় বয়ে গিয়েছিল তার ওপর। কিভাবে যে তারা এত দ্রুত পৌঁছেছে তা সে নিজেই জানে। গাড়ি না, যেন প্লেন চালিয়েছে। কোন শালার মরার শখ জাগলো আবার। অবশ্য প্রতিনিয়তই কেউ না কেউ মরতে চলে আসে। আশেপাশে পৌঁছানোর আগেই এদের শ্মশানঘাট পৌঁছিয়েও দেওয়া হয়। এই শালার পুত কীভাবে যেন তাদের নজরের বাইরে চলে গেছে। ব্যাপার না, একবার পেয়ে নে খোঁজটা। ধ্রুবের কি অবস্থা? এনিথিং সিরিয়াস? জাকির সহ আরও ১৫ জন দাঁড়িয়েছিল পেছনে। জাকির উত্তর করল, পায়ে গুলি লেগেছে, মাথায় চোট পেয়েছে, মাসখানেক বেড রেস্ট তো করতেই হবে। এলেন আচমকা ফিরে তাকালো। কণ্ঠ খাদে নামিয়ে প্রশ্ন করল, ওই টাকলার পায়ে গুলি কি সত্যি মেয়েটা মেরেছে? মিস রোজা, প্রিন্সেসের ন্যানি। এলেন আশ্চর্য হলো, বিড়বিড় করল, শি ইজ সামথিং। রোজাদের গাড়িটা তক্ষুনি এসে থামলো। চকিতে ফিরে তাকালো এলেন। তখন ঝামেলায় এই মিস রোজাকে দেখা হয়ে ওঠেনি। রোজা গাড়ি থেকে নেমে এলো স্বাভাবিকভাবেই। সঙ্গে সঙ্গে এতগুলো চোখের দৃষ্টিতে এসে অপ্রস্তুত হলো। চোখ মুখ কুঁচকাতেই সব রোবটের মতো নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। শান্ত গাড়ি থেকে নেমে এসে বিনয়ের সাথে বলল, মিস, কাম উইথ মি, বস আপনার সঙ্গে কথা বলবেন।
রোজা জানে, বুঝেছে আজ সম্মুখীন হতেই হবে। এত বড় ঝামেলা হলো যেহেতু, দেখা তো করতেই হবে। কিন্তু রোজার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। তো তার এখানকার কারোর সাথে কথা বলতে, সামনাসামনি দাঁড়াতে ভালো লাগে না। এক কথায় হৃদি বাদে কিচ্ছু ভালো লাগে না। সে যেমন লুকিয়েছিল এমনই থাকতে চায়। তা কি আর সম্ভব? পুনরায় শান্ত ডাকতেই রোজা পা বাড়িয়ে ভেতরে ঢুকলো। রোজার বিশ্রীভাবে সংকোচন বোধ হচ্ছে। কেন হচ্ছে? কোনোভাবেই মনের এই খচখচে অনুভূতি দূর করা যাচ্ছে না। যত যে সে এগোচ্ছে তত যেন মনের অশান্তি বেড়ে চলেছে। হৃদির রুমের সামনে শান্ত দাঁড়িয়ে পড়ল, হাত নাড়িয়ে ভেতরে প্রবেশ করার ইশারা করল। রোজা কিছুটা সময় দাঁড়িয়ে থাকলো, বড় বড় করে দম নিয়ে স্বাভাবিক হলো। অবশেষে পা বাড়ালো ভেতরে। অন্ধকার রুমের হলদে ডিমলাইট জ্বলছে, যার মৃদু আলোয় বোঝা যাচ্ছে আদিল মির্জা সোফায় বসে আছে। তার উরুতে হৃদি মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। রোজা মাথাটা নুইয়ে এসে দাঁড়ালো সোফার সামনে খানিকটা দূরে। আর চোখে দেখল আদিল ডান হাতে হৃদির মাথা বুলিয়ে চলেছে, বাম হাতটা সোফার হাতলে এলিয়ে রাখা। তার দৃষ্টিও নিজের মেয়ের মুখের উপর আবদ্ধ। রোজা দৃষ্টি নামিয়ে যথাসম্ভব কণ্ঠ নামিয়ে জবাব জানালো, আসসালামু আলাইকুম স্যার। আদিল চকিতে তাকালো। মৃদু আলোয় স্পষ্ট দেখা গেল না অদূরে দাঁড়ানো নারীর মুখ, অথচ আদিলের চোখের পাতায় এখনো তখনকার ওই দুঃসাহসিকতার কাণ্ডের দৃশ্য ভেসে বেড়াচ্ছে। তেজস্বিনী কণ্ঠে বলা কথাগুলো, ধারালো চোখের দৃষ্টি, বুকের দিকে তাক করে রাখা পিস্তল ধরা হাত, সোফার হাতলে রাখা আদিলের হাতটা চুটকি বাজতেই দুয়ারে দাঁড়ানো শান্ত ভেতরে এলো। বস, রুমের সবগুলো লাইট জ্বালিয়ে দে। রোজা সামান্য হকচকালো। এমনিই তো ভালো ছিল, লাইটগুলো জ্বালানোর কি প্রয়োজন? শান্ত দ্রুত হাতে লাইটের সুইচগুলো টিপে দিয়েছে। ধবধবে সাদা বাল্বের আলোয় রোজার চোখ দুটো কুঁচকে আসতে চাইলেও সে কুঁচকালো না। চোখ মুখে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। আদিল তাকিয়ে ছিল তখনও। উজ্জ্বল আলোয় সময় নিয়ে দেখতে থাকলো। অনেকটা সময় পর মুখ খুলল, মাথা তুলো। রোজার কপাল কুঁচকে আসতে চাইল। তুমি? সম্বোধন শুনে তবে কুঁচকালো না, দৃষ্টি তুলে তাকালো না, শুধু মাথাটা তুলল, দৃষ্টি নামিয়েই রাখলো। পরপর অমন গাঢ় কণ্ঠ ফের আদেশ করলো, কাম ক্লোজার। রোজার অস্বস্তি এবারে কিঞ্চিত ভয়ের দিকে মোড় নেয়। সে বারবারই ভয় পেয়ে এসেছে এই ধরনের মানুষের সাথে জড়িয়ে যাওয়ার ভাবনাতেই। 4 পা এগিয়ে দাঁড়াতেই আদিল পুনরায় আদেশ করলো, লুক অ্যাট মি। রোজা তাকালো, চোখে চোখ পড়ল। আদিলের দৃষ্টিতে পড়ে কেমন অদ্ভুতভাবে এক ভয়ঙ্কর শিহরণ বয়ে গেল তার শরীরে। ওই ধূসর রঙা চোখের 2 সেকেন্ড চেয়েই তার মন কেমন কুইঙ্গিত দিয়ে উঠল। দম বন্ধ হয়ে আসতে চাইল। নিজেকে স্বাভাবিক রাখাটাই কেমন কঠিন হয়ে দাঁড়ালো। নাম? রোজা সরাসরি চোখে আর তাকিয়ে থাকতে পারল না। মুখে চেয়ে জবাব দিল, রোজা। আদিল বিড়বিড় করলো নামটা, রোজা। আদিল নিবিড়ভাবে চোখে দেখে মেয়েটার মুখের আরেকটি করণ। লম্বা সময় ধরে নীরবে শুধু দেখেই গেল। সময় নিয়ে বলল, টুডে ইউ ডিড এ গ্রেট জব। কি চাই তোমার? রোজা স্পষ্ট কণ্ঠে বলে, আমার দায়িত্ব ছিল, দায়িত্বটুকু পালন করেছি শুধু। আই ডোন্ট এনিথিং স্যার, থ্যাংক ইউ। আদিল আবারও নীরব হয়ে পড়ল। রোজার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে, অস্বস্তিতে বিরক্তি লাগছে তার, মাথা গরম হচ্ছে। কখন থেকে এমন দাঁড় করিয়ে তাকিয়ে থাকার মানে কি? রোজার মুখে কি কিছু লেগে আছে? রোজা যখন ভাবল মুখ খুলে সে বেরিয়ে যাওয়ার অনুমতি চাইবে, তখনই আদিল মুখ খুলে, আমার মেয়ে, শি কলস ইউ স্নো হোয়াইট। কেন? রোজা লজ্জা পেল আনমনে। রীতি তাকে স্নো হোয়াইট ডাকার কারণ, বাচ্চাটার নাকি মনে হয় সে ওর পছন্দের ডিজনি প্রিন্সেসের চরিত্র স্নো হোয়াইটের মতো ফর্সা। সেটা কি বলা যায়? রোজা নির্বিকার থেকে অন্য কিছু বলতে চাইল, ওর পছন্দের প্রিন্সেস। আদিল ভাবুক গলায় নিজেই বলল, মেবি বিকজ ইউ আর হোয়াইট অ্যান্ড স্নো। রোজা অপ্রস্তুত হয়, সাথে বিরক্তও। নিজ মনেই আওড়ায়, জানিসই যখন তাহলে প্রশ্ন করলি কেন? প্রশ্ন করে আবার নিজেই বলতেছিস কেন? বজ্জাত। কিন্তু মুখে সে কিছু বলল না। দোয়া দরুদ পড়তে থাকলো যে দ্রুত তাকে চলে যেতে বলে। আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে রোজা দমবন্ধ হয়ে মারা যাবে। আল্লাহ যেন রোজার ডাক শুনল। শান্ত হঠাৎ করে এসে আদিল মির্জার কানে কিছু বলল। মুহূর্তেই তার গাঢ় দৃষ্টি সরল রোজার থেকে। রোজা হাঁপ ছেড়ে বাঁচল, বড় বড় করে শ্বাস ফেলল। মেয়েকে দুহাতে কোলে নিয়ে দাঁড়িয়ে
পড়ল আদিল। বিছানায় শুয়ে দিতে গেলে রীতি ঘুমের ঘোরে শক্ত করে ধরল হাত। ড্যাডি, ড্যাডিস হেয়ার সোনা। রীতির হাতের বাঁধন আগলা হতেই ওকে কমফোর্টে ঢেকে সোজা হয়ে দাঁড়ালো আদিল। শান্তর হাতে অফ হোয়াইট রঙের কোটটা তার হাতে নিয়ে পড়তে পড়তে আদিল আরেকবার তাকালো রোজার দিকে, এরপর বেরিয়ে গেল দ্রুত কদমে। রোজা প্রাণ ভরে শ্বাস নিল। এতক্ষণ মনে হচ্ছিল রুমের টেম্পারেচার হাইয়েস্ট মাউন্টেন চূড়ায়। একটা মানুষের উপস্থিতি এতটা গাঢ় কিভাবে হতে পারে? রোজার ফোন ভাইব্রেট হচ্ছে। কল করছে জিহাদ। কল রিসিভ করতে সে বারান্দায় এলো। এটাই যেন তার অন্যতম ভুল। নিচটা পুরো দৃশ্যমান। 6টা গাড়ির পাশে দাঁড়ানো সারিবদ্ধ বডিগার্ডদেরটাকে যেন লোক 4-5টা লাথি মারল। সে অন্য কেউ না, স্বয়ং আদিল মির্জা। সম্ভবত গালিগালাজ করছে। স্পষ্ট শোনা গেল না। রোজার শ্বাস গলায় আটকে আছে। সে দ্রুত ভেতরে ফিরে এলো। জিহাদের কলটা আর রিসিভ করা হলো না। বিপরীতে মেসেজ পাঠালো। এর মধ্যে হৃদির ঘুম ভেঙে গেল। সে উঠে বসেছে, নিভু নিভু চোখে চেয়ে আছে। স্নো হোয়াইট, আর ইউ হার্ট? রোজা মিষ্টি করে হাসে। 2 হাতে হৃদিকে কোলে নিয়ে নরম গালে চুমু খায়। বলে, একটুও না। তোমার বলো, খারাপ লাগছে এখনো? ভয় হচ্ছে? রীতি হাসলো। রোজার বুকে মিশে গিয়ে ফটর ফটর করে বলল, ডোন্ট ইউ নো মাই ড্যাড? রীতি হাপুস চোখে চেয়ে আওড়ালো। আমার বাবা আদিল মির্জা। কেন ভয় পাবো আমি? রোজা এই যাত্রায় বুঝলো রক্তের কত শক্তি। এমন নাদুস নুদুস একটা বাচ্চা মেয়ে, অথচ ঠিকই পিতার ছায়ার তলানিতে থেকে বিগড়ে যাচ্ছে। রীতির গাল টেনে দিয়ে রোজা হেসে ফেলল। বাংলোটা নিরিবিলিতে হারিয়ে আছে। ওখানের একটা রুমে 12 জন লোককে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। শরীরে কাপড় নেই। আঘাতে জর্জরিত পুরো শরীর। রক্তে মেখে আছে ফ্লোরে পড়ে যে আর্তনাদ করে যাচ্ছে সেই লোকটাই সকালের টাকওয়ালা মানুষ যার পায়ে রোজা গুলি করেছিল। সেই জখমিত পায়ের উপর আদিলের পাটা চেপে রেখেছে শক্ত করে, যা প্রতি সেকেন্ডে আরও গাঢ় হচ্ছে। সাথে লোকটার আর্তনাদও গাঢ় হচ্ছে। মুখের মধ্যে কাপড় গোজা অবস্থাতেও কেমন আর্তনাদ অস্পষ্টভাবে চারদিকে ছড়িয়ে আছে। আদিল হাত বাড়াতেই একটা মেশিন এগিয়ে দিল এলেন। ওটার মধ্যে খুব সাবলীলভাবে লোকটার হাতের একটা আঙুল রাখলো। এক চাপেই পুরো আঙুলটা কেটে ফেললো। রক্তে আর্তনাতে ভারী হয়ে এলো রুমের দেয়ালগুলো। পুনরায় আরেকটা আঙুল বসিয়ে ভীষণ শান্ত কণ্ঠে আদিল প্রশ্ন করল, কে পাঠিয়েছে? লোকটা হাঁসফাঁস করছে, কিছু বলতে চাইছে, তখনও তার মুখে কাপড় গোজা। আদিল পুনরায় আরেকটা আঙুল কেটে দিল। এরপর কাপড়টা সরালো। লোকটা সঙ্গে সঙ্গে বলে ফেলল, নাদিম পাঠিয়েছে। আমি পর মুহূর্তে পিস্তলের 12টা বুলেট শব্দ করে বের হয়ে গেল। এর ফলে বাংলো সহ সব কেঁপে উঠল। পরপরই নিস্তব্ধতা। রক্তে ভেসে গেল জমিন। আদিল বেরিয়ে এলো রুম থেকে। পেছনে শান্ত আর এলেনও বেরিয়ে এসেছে। এলেন তাদের লোকদের সবকিছু আড়াল করার আদেশ ছুড়ে বসের সাথে গাড়িতে চড়ে বসলো। গাড়িগুলো বেরিয়ে এসেছে বাংলো থেকে। এলেন, শান্তসহ বাকিরাও লক্ষ্য করলো তাদের বসের ভাবুক মুখ। গাড়ির ব্যাক সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে। কি যেন ভাবছে। অন্য কোথাও ধ্যান নেই। এলেন সন্দেহ চোখে তাকায় শান্তর দিকে। শান্ত চোখ পিটপিট করছিল। তার যা সন্দেহ হচ্ছে সেই পথেই এগোল। বস। আদিল সময় নিয়ে জবাবে নাকমুখ দিয়ে শব্দ করলো, শান্ত গলাটা ছেড়ে বলে, উনার নাম আয়াত তালুকদার রোজা, মিস রোজা, নট মিসেস। আদিল চোখ তুলে শান্তর দিকে তাকালো। শান্ত মিয়ে এলো। ভুল অনুমান করলো নাকি? বেতের বাড়ি খেতে হবে নাকি? আদিল চোখের পলকে এলেনের হাত থেকে ডকুমেন্ট করা ফাইল নিয়ে ওটা শান্তর মাথায় কয়েকটা বাড়ি মারতেই শান্ত মাথা ধরে বসে গেল। তবে ঠিক ঠোঁট চেপে হাসলো। গলাটা ছেড়ে আবারও বলতে শুরু করলো, নাম রোজা, বাবা মায়ের বড় সন্তান, ছোট একটা ভাই আছে আজিজুল তালুকদার এবং মা নিপা শিকদার। এলেন হতবাক হয়ে বলল, কাজের আলাপ করছিলাম, হঠাৎ মেয়ে মানুষের বৃত্তান্ত নিয়ে আলাপ তুলছিস কেন? শান্ত নাক সিটিয়ে আপাদমস্তক এলেনকে পরখ করে মুখ ঘুরিয়ে নিল। তাকালো আদিল মির্জার দিকে, যে হাতের ফোনটা ঘোরাচ্ছে। আদিল অনেকটা সময় কথা বলল না। ধীর কণ্ঠে অনেকক্ষণ পর জিজ্ঞেস করলো, এইজ?
শান্ত যেন পড়াশোনা করে এসেছে রোজার সম্পর্কে। 29। আদিল আপন মনে আওড়ালো, সে লুকস ইয়ং। এলেন নড়চড়ে উঠে বড় বড় চোখে তাকালো শান্তর চোখে। শান্ত ভ্রু নাচায়, মিচকে হাসিতে চোয়াল নড়ছে। রাত তখন 10টা নয়। আজিজুল সাহেব ড্রয়িং রুমে বসে আছেন মেয়ের অপেক্ষায়। সাধারণত মেয়ে 9টার মধ্যেই বাড়ি ফেরে। আজ এমন দেরি হওয়ায় কিছুটা চিন্তিত তিনি। কল করেছিল 2বার, ফোন বন্ধ। ও সময় কলিং বেল বাজলো। নিপা বেগম রান্নাঘরে ছিলেন। সন্ধ্যায় রান্না এখন আবার গরম করতে চুলায় বসিয়েছেন। হাত দুটো ওড়নায় মুছতে মুছতে এগোলেন দরজা খুলতে বললেন, আজ এত দেরি হলো কেন? তোর বাবা। বাকি কথা মুখে আটকে গেল, ভয়ে সিটিয়ে গেল। ক্রমান্বয়ে কয়েক পা পেছিয়ে এলেন, অস্পষ্ট গলায় আর্তনাদ করলেন। আজিজুল সাহেব দাঁড়াতে পারলেও ভালোভাবে হাঁটতে পারছেন না। পা দুটো তার দুর্বল। সে পা জোড়া নিয়েই ছুটে আসতে চাইলেন স্ত্রীর আতঙ্কিত মুখটা দেখে। কোনো রকমে এসে দরজার সামনে দাঁড়ানো লম্বা বিশালদেহী পুরুষ মানুষকে দেখে সামান্য কাঁপলেন। আপনারা? শান্ত, এলেন, রবি, স্বপন সহ বাকিরা কালো পোশাকে আবদ্ধ, সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দুটো বিভাগে দাঁড়িয়ে আছে। মধ্যে যাওয়ার পথ রেখে মধ্যের ওই পথটুকু হেঁটে এগিয়ে আসলেন আদিল মির্জা। গায়ে সকালের পোশাক, ধূসর চোখে অথবা পাতলা ঠোঁটের আশেপাশে হাসির হটুকুও নেই। বসের হয়ে শান্ত, দ্য বাটারফ্লাই অফ দেয়ার গ্রুপ, এগিয়ে গেল কথা বলার জন্য। গাল ভরে হেসে হাতের বুকেটা এগিয়ে নিতে নিতে বলল, ভয় পাবেন না মিস্টার তালুকদার, শান্ত হন। হাতের ফুলের বুকে নিয়ে ভদ্রলোক আহাম্মকের মতো আদিলকে দেখলেন। আদিল দুয়ার পেরিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জানালো, আদিল মির্জা। নিপা বেগম আটকে উঠলেন, বড় বড় চোখে তাকালেন স্বামীর দিকে। আজিজুল সাহেব নিজেকে সামনে নিয়েছেন, ঠোঁটে হাসি আনার চেষ্টা করে বললেন, আসুন না স্যার, বসুন বসুন। অথচ তার আসুন বলার কারণ নেই। আদিল বলার আগেই ঢুকেছে ভেতরে। চতুর্দিকটা দেখতে দেখতে গিয়ে বসলো সোফায়। তার পিছু পিছু কয়েকজন বডিগার্ড এলো। হাতের সরঞ্জামগুলো সারিবদ্ধভাবে রেখে গেল একপাশে। আদিলের চোখ গেল সামনের দেয়ালে। রোজার বড় একটা ছবির ফ্রেম টানানো। ছবিতে সে আউটডোর স্পোর্ট ড্রেস পরে আছে, হাতে বাস্কেটবল। সম্ভবত বয়সটা 22-এর দিকে। নিপা বেগম কাঁপতে কাঁপতে রান্নাঘর গেলেন অতিথি আপ্যায়নের জন্য নাস্তা পানির ব্যবস্থা করতে। আজিজুল সাহেব দুর্বল পা নিয়ে দাঁড়িয়ে আছে। সে যে দাঁড়িয়ে আছে তা আদিল খেয়াল করলো অনেকটা সময় পর। ছবি থেকে দৃষ্টি সরিয়ে বলল, বসুন মিস্টার তালুকদার। আজিজুল সাহেব কপালে ঘাম জমল। অপর পাশে বসলেন গুটিসুটি মেরে। বিনয়ী হয়ে জিজ্ঞেস করলেন, স্যারের হঠাৎ আগমনের কারণ? আদিলের সোফার পেছনে দুপাশে দাঁড়িয়ে আছে শান্ত আর এলেন। বাকিরা সব দুয়ারে দাঁড়িয়ে। এতগুলো মানুষ বারবার নজরে এলেই মিলিয়ে যাচ্ছেন আজিজুল সাহেব। তার হৃদরোগের সমস্যা থেকে থাকলে নির্ঘাত আজ কিছু একটা হয়ে যেত। আপনার মেয়ে মিস রোজা, শি ইজ টু গুড টু বি টু। শি হ্যাভ ডান মি এ গ্রেট ফেভার। আমি বিপরীতে কিছু করতে চাই। শুনেছি আপনার চিকিৎসা এখনও চলমান। এই দেশের বেস্ট হসপিটালে আমি আপনার চিকিৎসার সকল ব্যবস্থা করে দিয়েছি ফর ফ্রি। ইউজ দ্য হসপিটাল এট ইউর্স। আমার বডিগার্ড বাকিটা আপনাকে বুঝিয়ে দেবে। আজিজুল সাহেব বোকার মতো বললেন, জি জি আচ্ছা। রাজু পড়তে বসেছিল, কানে ইয়ারপডস নিয়ে। হঠাৎ করে আওয়াজ শুনে বেরিয়ে হতবিবল হলো সে। তুতলালো, কারা আপনারা? শান্ত আদিলের কানের কাছে ছেলেটার পরিচয় জানালো, মিস রোজার ছোট ভাই। আদিল আঙুলের ইশারায় কাছে আসার জন্য ইশারা দিতে ছেলেটা কাচুমাচু ভঙ্গিতে এগিয়ে আসে। আদিল মুখটা ভালো করে দেখে, মিস রোজার সাথে চেহারার মিল নেই। ছেলে মায়ের মতো আর মেয়ে বাবার মতো হয়েছে। আজিজুল সাহেবের গায়ের রংটা একটু ময়লা দেখালেও বোঝার উপায় আছে যে ভদ্রলোক ধবধবে ফর্সা ছিল এক সময়। শান্ত চাপা গলায় বলল, বস, মেয়েরা বাবার মতো হওয়ার মানে লক্ষ্মী। মা চাচিরা বলেন মিস রোজা ভীষণ লক্ষ্মী। আদিল ভ্রু তুলে তাকালে বেচারা হাঁসফাঁস করে ফের সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। নিপা বেগম কাঁপতে কাঁপতে এসেছেন ট্রে হাতে। ট্রে ধরা হাতটা ঠকঠক করে কাঁপছে। আদিল সর্বদাই আনন্দ পেয়ে এসেছে যখন কেউ তাকে দেখে ভয় পায়, কাঁপে।
আজই বোধহয় সে অসন্তুষ্ট হলো। গটগট করে উঠে দাঁড়িয়ে বেরিয়ে এলো। মিস রোজা তো ভীষণ সাহসী, তার বাবা মা এমন ভীতু কেন? রোজার বাড়ি ফিরতে দেরি হলো ভীষণ। তার উপর ফোনও আজ চার্জ নেই, বন্ধ হয়ে পড়ে আছে। সে কলিং বেল বাজালো, দরজা খুলে দিল রাজু। বেচারার মুখটা শুকনো হয়ে আছে। রোজা হাত বাড়িয়ে গাল ছুঁয়ে চিন্তিত গলায় প্রশ্ন করলো, শরীর খারাপ নাকি? মুখটা এমন হয়ে আছে কেন? বলতে বলতে ভেতরে প্রবেশ করে আরও আশ্চর্য হলো, বসার ঘরে বেশ কিছু প্যাকেজ সুন্দরভাবে সাজিয়ে রাখা, সেগুলো একটু পরপর নিপা বেগম দেখছেন। এ যাত্রায় রাজুও গিয়ে বসলো ওগুলো সামনে। আজিজুল সাহেব মেয়ের দিকে চেয়ে আছে আশ্চর্য নিয়ে। বাবা মা দুজনার মুখের অবস্থা অবর্ণনীয়। কি হয়েছে? এসব কে পাঠালো? নিপা বেগম মেয়ের হাত টেনে সোফায় বসালেন। রোজা বোকার মতো ভ্রু তুলল। আজিজুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আদিল মির্জা এসেছিল। বোকা এতটাই চমকায় যে দাঁড়িয়ে পড়ল। কি? নিপা বেগম মেয়েকে পুনরায় টেনে বসালেন। এসেছিল, তুই নাকি অনেক বড় উপকার করেছিস, তার বিপরীতে সেও কিছু করতে চায়। তোর বাবার চিকিৎসার ব্যবস্থা করেছে বিরাট বড় হাসপাতালে। এসব সেই এনেছে। রোজা হতবাক আশ্চর্য। বলদের মতন কিছুক্ষণ মুখটা হা করে রাখলো। নিজেকে ধাতস্থ করতে সময় লাগলো তার। আজিজুল সাহেব মূর্খ বিমূঢ় বিষয়ে প্রশ্ন করলেন, কি করেছিস মা? কোন উপকারের কথা বলছেন? রোজা মিথ্যে বলতে চায় না, কিন্তু সত্য বলা সম্ভব নয়। এসব শুনলে তারা ভয় পাবেন, আতঙ্কিত হবেন। অগত্যা কথাটা ঘুরিয়ে বলল, হৃদি অসুস্থ হয়, আমি ওর দেখভাল করি, এজন্যই হয়তোবা। রাজু এসে চকচকে চোখে চেয়ে বলল, আপু খুলি, দেখি কি পাঠিয়েছে। রোজা দীর্ঘশ্বাস ফেলে। উনি মালিক, রোজা সামান্য চাকর। মালিক খুশি হয়ে উপহার দিয়েছে, না করার সাধ্যই তার মতো নগণ্য কারোর নেই। অগত্যা মাথা দোলায়। রাজু ছুটে যায় প্যাকেজগুলো খুলতে। সম্ভবত মানুষ বুঝে কেনাকাটা হয়েছে, যেমন আজিজুল সাহেবের জন্য স্পেশাল এক ধরনের পাইপ স্মোকিং পাঠিয়েছে, যা দেখে আজিজুল সাহেবের চোখ ছানা ভরা। তিনি লুকিয়ে স্মোক করেন মেয়ের ভয়ে। রোজা বিরক্ত হলো। পাইপ স্মোকিংয়ের প্যাকেটটা নিজের কাছে রাখলো, ভুলেও বাবার হাতে দিল না। নিপা বেগমের জন্য 3টে সুন্দর বেনারসি শাড়ি ভদ্রমহিলা আর ভীষণ পছন্দ করেছেন। রাজুর জন্য একটি গেমিং সেট, সনি প্লে স্টেশন 5 PSS5, যেটা দেখেও কিছুক্ষণ স্তব্ধ হয়েছিল। এরপর এমন চিৎকার করলো যে পুরো ফ্ল্যাট কেঁপে উঠল। রোজা নির্বিকার হয়ে দেখলো সব, বুঝলো বেশ দামি গেমিং সেটা। সে দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে এলো। মনে মনে আশা রাখলো এতটুকুতেই যেন কাহিনী শেষ হয়, আর যেন দায়বদ্ধতায় জড়াতে না হয়। তার কি জন্য যেন ভয় হচ্ছে, অদ্ভুত কিছুর ভয়। তার সাধারণ সাবলীল জীবনে ঝড় আসার ভয়। নিপা বেগম প্লেটে ভাত তরকারি সাজিয়ে নিয়ে এলেন রোজার ঘরে। রোজা সবে গোসল সেরে বিছানায় বসেছে। চুলে হেয়ার মাস্ক দিয়েছে, 20 মিনিট রাখবে। মুখে একটা মাস্ক লাগাতে লাগাতে বলল, খিদে নেই মা? এসব বলিস না তো, রাগ লাগে আমার, হা কর। রোজা শব্দ করে হাসলো। 29 বছর বয়সী মেয়েকে এখনও তার মা হাতে তুলে খাইয়ে দিচ্ছে। তা মানুষ জানলে তার উপরে হাসবে। নিপা বেগম এক নলা ভাত রোজার মুখে পুরে আওড়ালেন। হাসুক, আমার বয়েই যাবে। আমার মেয়ের বয়স 40 হোক অথবা 50, তাতে কি? যতদিন বল আছে ততদিন আমি খাইয়ে দেব। রোজা আচমকা মুখ বাড়িয়ে মায়ের ঠোঁটে চুমু খেয়ে বলল, এখন তুমি খাইয়ে দিচ্ছ, বৃদ্ধাকালে আমি খাইয়ে দেব তোমাকে, শোধবোধ। হাসলেন নিপা বেগম। মেয়েকে খাইয়ে খালি প্লেট নিয়ে চলে গেলেন। রোজা চুল ধুয়ে এসে বসলো ড্রেসিং টেবিলের সামনে। ব্লো ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে ভাবলো হৃদির কথা। আজ মেয়েটা ভীষণ বায়না করেছিল, চাচ্ছিল রোজা যেন ওর সাথে থাকে, একসাথে ঘুমায়। বারবার বলছিল ওর একা ঘুমাতে ভালো লাগে না। তখন কি যে ভীষণ কষ্ট হয়েছিল রোজার। সে যে একটুও হৃদির কষ্ট সহ্য করতে পারে না ওর ইচ্ছের অপূর্ণ রাখতে। অ্যালেন ফোনে কথা বলে এসে আদিলের কানের কাছে ধীর কণ্ঠে জানালো, বস, নাদিমের খোঁজ পাওয়া গেছে। রাইট নাও ক্যাসিনোতে আছে, গ্যাম্বলিং করছে। আদিলের চোয়াল শক্ত হলো, কিছুক্ষণের জন্য মাত্র। পর মুহূর্তেই মেয়ের সান্নিধ্য অনুভব করে শান্ত হয়। বিপরীতে কিছু বলে না। কাঁধে জগৎ সংসারের কাজের ভার থাকা সত্ত্বেও সে দিব্যি মেয়েকে নিয়ে বসে আছে লিভিং রুমের ডিভানে।
তার বাম পাশে শান্ত আর এলেন দাঁড়িয়ে, ফ্লোরে পুতুলের স্তূপ। হৃদি আইপ্যাড হাতে নিয়ে বসে আছে বাবার কোলে। তার ঘুম আসছে না, অনেকক্ষণ ধরে বায়না করছে এটা সেটার। রাতে তখন 12:15। ঘেঁটেঘুটে কি যেন দেখছে। আদিল একটা ফাইল বাম হাতে ধরে নজর বোলাচ্ছিল। হঠাৎ হৃদি উচ্ছ্বাসে ফেটে পড়ল। ড্যাডি, লুক অ্যাট দিস পিকচার, ইজন্ট ইট বিউটিফুল? আদিল অনাগ্রহী হওয়া সত্ত্বেও মেয়ের বাড়িয়ে ধরা আইপ্যাডের স্ক্রিনে তাকালো। তারপর আর দৃষ্টি ফেরাতে পারল না। অনেকটা সময় যাবৎ স্ক্রিনে একটা ছবি, মিস রোজা আর তার মেয়ে হৃদির। দুজনের পরনে লাল রঙের পোশাক। সম্ভবত ছবিটি হৃদির স্কুলে তোলা। কোনো প্রোগ্রাম ছিল বুঝি। আদিল কিছুক্ষণ চেয়ে দৃষ্টি ফেরালো, বলল, সোনা, এবার তোমাকে ঘুমাতে হবে। স্লিপ টাইম ফর ড্যাডি। আর দুষ্টুমি করা যাবে না। হৃদি এবারে বাধ্য মেয়ের মতো মাথা দুলালো। চোখ দুটো ছোট ছোট করে হয়ে এসেছে তার। বাবার গালে ছোট ছোট ঠোঁট ছুঁয়ে দিল। আইপ্যাড ডিভানে রেখেই মরিয়ম বেগমের হাত ধরে উপরে চলে গেল। আদিল আরাম করে বসলো এবার। হাতটা হাতলে ডিভানে রেখে ডান হাতে আইপ্যাডটা তুলে নিতে নিতে বলল, দ্যাট ডেঞ্জার গার্ল, ওয়াজ শি এবল টু সিডিউস হিম? পেরেছে, সম্ভবত রাত কাটাবে এখানেই। আদিল নাক মুখে শব্দ করে আইপ্যাডের ফটোসে ঢুকে এক করে ছবিগুলো দেখতে থাকলো। মিস রোজার সাথে হৃদির অনেক ছবি, ভিডিও। মিস রোজার একার ছবিও আছে, সম্ভবত হৃদি তুলেছে। আদিলের যখন ঘোর কাটলো ততক্ষণে সে আশ্চর্য হয়ে খেয়াল করলো 15 মিনিট ধরে সে ছবি ও ভিডিও দেখে গেছে। হতবিবল হয়ে দৃষ্টি তুলে দেখলো অ্যালানের চোয়াল ঝুলে আছে। শান্ত অশান্ত দৃষ্টিতে বারবার তাকাচ্ছে। আদিল আইপ্যাড রেখে উঠে দাঁড়ালো, গলাটা পরিষ্কার করে গম্ভীর মুখে বলল, লেটস গো। শান্ত বসের পিছনে চলল তক্ষুনি। কিছু পা গিয়ে ফের ফিরে এলো। সোফা থেকে আইপ্যাডটা তুলে নিয়ে গেল সাথে করে। অ্যালেন বিরক্ত হলো, সাথে আশ্চর্যও। এই রাতে করে মোট 8টা গাড়ি একসাথে বেরোলো মির্জাবাড়ি থেকে। শুনশান নীরবতা রাস্তা জুড়ে। ল্যাম্পপোস্টের আলোয় মেইন রোডে ছোট কালো রঙের এতগুলো গাড়ি একসাথে যাওয়ায় রাজকীয় দেখালো ব্যাপারটা। ভীতি সৃষ্টি করতে পারদর্শী। এটা এখানে কেন? আদিলের প্রশ্নে মিয়ে গেল শান্ত। তাকালো বসের মুখের দিকে। রেগে আছে নাকি বুঝতে পারলো না। আইপ্যাডটা সে পাকনামো করে এনেছে। পাকনামোতে সে বরাবরই সেরা। অ্যালেন নাকমুখ কুচকালো। শান্ত মাথাটা সরাতে চেয়ে বলল, যদি লাগে। আদিল হাত তুলে মারতে গিয়েও শেষমেশ মারল না। আইপ্যাডটা তুলে নিল হাতে, ফের ঘাঁটতে থাকলো। এই ক্যাসিনোটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। প্রভাবশালী সব মানুষের যাতায়াত এখানে। কি হয় না এখানে? গ্যাম্বলিং, বার ডান্স, প্রস্টিটিউট বানিয়ে চৌড়া দামে বেচাকেনা। গুরুত্বপূর্ণ বিষয়, বি কার্ড ব্যতীত প্রবেশ নিষেধ। এমনকি এই ভিআইপি কার্ডও অনেক প্রভাবশালী ধরাছোঁয়ার বাইরে। ক্যাসিনোটা আইনগতভাবে অবৈধ হলেও আইনের সুরক্ষায় আছে মোটা অঙ্কের টাকার প্রভাবে। ক্যাসিনোর পেছনে আছে বড়সড় সব পাওয়ারফুল লোকদের হাত। তার মধ্যে শেয়ার হোল্ডারের একজন স্বয়ং আদিল মির্জা। তার ভিআইপি কার্ড দেখানোর প্রয়োজন হয় না, গাড়ির নাম্বার দেখলেই ঢুকতে দেওয়া হয়। আজও ব্যতিক্রম নয়। সিকিউরিটি অতিক্রম করে যখন পৌঁছালো ততক্ষণে নাদিম গ্যাম্বলিং ফেলে এক সুন্দরী বার ড্যান্সারের সাথে ওপরের হোটেল রুমে ঢুকেছে। আদিল সময় নিল, তখনই গেল না উপরে। গিয়ে বসলো স্টেজ থেকে খানিকটা দূরে, সাদা কাচের আড়াল করে রাখা রুমের সোফায়। তার সামনের টেবিলে কার্ড, মদ সাজানো। লাল বাতির আলোয় চারপাশটা ড্রিমি। স্টেজে স্ট্রিপ ড্যান্স করছে বেশ সুন্দরী এক নারী। ইংরেজি একটা গান প্লে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। গ্যাম্বলিং রেখে বাকিরা মন খারাপ চোখে আপাতত স্টেজের দিকেই চেয়ে আছে। ডান্সার আপাতত গায়ের উপরের অংশ খুলতে ব্যস্ত। ও সময় একজন এসে দাঁড়ালো। আদিল সাহেব যে, আসুন খেলা যাক। আদিল এক পলক চেয়ে একটা সিগারেট বের করতে নিয়ে বলল, বসুন মিস্টার চ্যাটার্জি। দিকপাল বসলো, তার পেছনে 4 জন বডিগার্ড। শান্ত লাইটার জ্বালিয়ে ধরলো বসের মুখের সামনে। আদিলের ঠোঁটে সিগারেট চেপে ধরা, মাথাটা বাড়িয়ে এভাবেই সিগারেটে আগুন ধরালো। সোজা হয়ে বসে এবার তাকালো মিস্টার চ্যাটার্জির দিকে। ভদ্রলোক হেসে স্টেজের দিকে ইশারা করে বললেন, নতুন মাল, ডিরেক্টরের ফেভারিট।
1 মাস তার সাথে পেন্ট হাউসে ছিল। এ যাত্রায় ক্যাসিনোতে রেখে গেছে। নেওয়ার ইচ্ছে আছে নাকি? আঙুলের ভাঁজের চেপে রাখা সিগারেট ঠোঁটে ছুঁয়ে তাকালো স্টেজের দিকে আদিল। অর্ধনগ্ন একটি শরীর নানান অঙ্গিভঙ্গিতে নাচছে, এদিকেই তাকাচ্ছে। কত দুষ্টু ইশারা, চোখের দৃষ্টি, অথচ আদিলের কিছুই অনুভব হলো না। নির্বিকারভাবে দৃষ্টি ফিরিয়ে নিল। এ যাত্রায় উঠে দাঁড়ালো, বলল, হাউ অ্যাবাউট আই গিফট হার টু ইউ মিস্টার চ্যাটার্জি? হাসলো দিকপাল, আই ওন্ট মাইন্ড। আদিল ইশারা করে তার লোকদের নিয়ে উপরে চলে এলো। তার পরনের কালো কোট এলেনের হাতে, ভেতরে সাদা শার্টের বুকের 4টা বোতামই খোলা। দোতলার একেবারে পেছনের 52 নাম্বার রুমটাতেই নাদিম। রুমের বাইরে যে 3জন বডিগার্ড ছিল তারা আপাতত আদিলের লোকের কন্ট্রোলে। সে আঙুলের ইশারা করতেই শান্ত চাবি দিয়ে দরজা খুলে ফেলল। ভেতরে সাদা বাল্বের আলোয় সবটা পরিষ্কার। নগ্ন দুটো শরীর ব্যস্ত ছিল। হঠাৎ আওয়াজে চেঁচালো নাদিম, তবে নগ্ন শরীরের নারীটি কোনো হেলদোল হলো না। আরামসে সরে এলো নাদিমের নিচ থেকে, গায়ে পাতলা ওড়না পেঁচিয়ে এসে দাঁড়ালো একপাশে। নাদিম নিজের লোকদের ডাকতে নিয়ে পিছু ফিরতেই চমকে গেল। আদিলের খামখেয়ালিপনা আর নেই। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতে বসেছে। সে সব মেনে নিতে পারে, সব সহ্য করতে পারে, কিন্তু তার মেয়ের দিকে হাত বাড়ানোর স্পর্ধার ভয়ে তাণ্ডব ঘটিয়ে ফেলতে পারে। শান্ত দরজা লক করেছে। নাদিম তড়িঘড়ি করে বিছানা থেকে নামতেও পারেনি। আদিলের হাতের জ্বলন্ত লাইটার সোজা ওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ছোঁয়া। নাদিম চিৎকারে যেন রুমের প্রতিটি দেয়াল কাঁপলো না শুধু আদিলের দৃষ্টি। 4-5টা শক্ত ঘুষিতে নাদিমের চোয়াল ভেঙে রক্ত গড়ালো। আদিল হিসিয়ে চাপা গলায় বলল, আই উইল নট কিল ইউ রাইট নাও। তোকে আমি জাহান্নাম দেখাবো ধীরে ধীরে। আপনি? শান্ত গাড়ির দরজাটা খুলে দিয়ে বলল, গুড মর্নিং মিস রোজা। ধ্রুব অসুস্থ, বেড রেস্টে থাকবে কিছুটা সময়। ওর অনুপস্থিতিতে প্রিন্সেসকে প্রটেক্ট করার দায়িত্ব আমার। রোজা আর প্রশ্ন করে না, মাথাটা দোলায়। গাড়িতে উঠে বসে। সূর্য ওঠেনি এখনো। চারিপাশটা মৃদু অন্ধকার। রোজার ঘুম হয়নি পুরোপুরি। নতুন গেমিং সেট পেয়ে রাতভর রাজু ভীষণ হইচই করেছে। নিপা বেগম উৎসাহের সাথে শাড়ি 4টা ট্রায়াল দিয়ে দেখিয়েছে অনেকটা সময় ধরে। আজিজুল সাহেব একটু পরপর এসে পাইপ স্মোকিংটা কোথায় রাখা হয়েছে তার খোঁজ করতে চাইছেন। মেয়ের ভয়ে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে পারলেন না। এসব নিয়ে 2টো পর্যন্ত সজাগে ছিল রোজা। পরে বিরক্ত হয়ে ঝাড়ি মারতেই পালিয়েছে সব। এখন এই পথটুকু ঘুমিয়ে পার করবে সে। কাঁধ ব্যাগ থেকে আই মাস্কটা বের করে চোখে দিল। গাড়িতে হেলান দিয়ে রইল। শান্ত কিছু বলার জন্য মুখ খুলেছিল। মিররে রোজার হাবভাব দেখে পর মুহূর্তেই মুখ বন্ধ করে ফেলল। সারা রাত ঘুমানো হয়নি। চোখ দুটো লাল, মেজাজটা ভালো না, অথচ খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে আছে গাড়ির ভেতর। মিষ্টি, সুদিং। তার ভালো লাগছে। শান্ত তখনই জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো, মিস রোজা, আপনি কি একটু আমার বসের ঘরে গিয়ে বসবেন? বসের চৌড়া মেজাজটা শান্ত হয়ে আসতে পারে। তা আর করা হলো না। গাড়ি যখন মির্জাবাড়ির ভেতরে গিয়ে থামলো ততক্ষণে সূর্য উঠেছে। রোজা তখনও ঘুমিয়ে আছে। শান্ত দুবার ঘুরে ফিরে মিররে তাকালো। ডাকবে করেও ডাকতে পারল না। কিছুক্ষণ বসে থেকে এবারে চুপচাপ বেরিয়ে এসে দাঁড়ালো। এলেন অদূরেই দাঁড়িয়েছে। এ যাত্রায় ভ্রু তুলে তাকালো প্রশ্নবোধক দৃষ্টিতে। সেই দৃষ্টি শান্ত দেখেও দেখল না। রোজার ব্যাকসিটের দরজা খুলে ধরল। গলা খাকারি দিতেই নড়েচড়ে উঠে রোজা। আই মাস্ক সরিয়ে আশেপাশে দেখল। শান্ত বলল, আজ আপনার প্রিন্সেসের সাথে স্কুলে যেতে হবে না, বস যাবেন সাথে। রোজা বোঝার ন্যায় মাথা দোলালো। গতকাল এত বড় আক্রমণ হলো বলে কথা, যদি পুনরায় আক্রমণ করে? রোজা নিজেও ভয় হচ্ছিল। সেখানে আদিল মির্জা, রীতির বাবা, নিশ্চয়ই চিন্তিত। সাথে যাওয়াটাই বরং স্বাভাবিক। রোজা সোজা ভেতরে ঢুকলো। মরিয়ম বেগমকে আজ দেখা গেল না। রোজা চলে এলো হৃদির রুমে। মেয়েটা এখনো ঘুমোচ্ছে। রোজা তৎক্ষণাৎ ওকে তুলল না। নিজে আগে মুখ ধুয়ে এলো। এরপর গিয়ে বসলো হৃদির মাথার কাছটায়। ডাকলো মিষ্টি করে, প্রিন্সেস।